আচ্ছা দেখো, তো লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা আমাদের এই সূত্রগুলো পড়ছিলাম, যে দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, এই জিনিসগুলো পড়ছিলাম। অ্যান্ড ইম্পর্টেন্টলি এই জিনিসটা একটু মনে রাখতে বলছিলাম যে 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। এই জিনিসটা মনে রাখতে বলছিলাম। তো এখন আসে এই রিলেটেড আমরা ম্যাথ করবো। কোশ্চেন 11 থেকে শুরু হবে আমাদের। যে আমাকে বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পিতলের দৈর্ঘ্য, একটা পিতলের দণ্ড, পিতলের ও দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আমার 2 মিটার। এখন তাপমাত্রাকে যখন আমি 100 ডিগ্রিতে উন্নত করছি, যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, তখন আমার দণ্ডের দৈর্ঘ্য হইল আমার 200.38 200.38 সেন্টিমিটার। এখন আমাকে বলছে পিতলের যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, সেটার মান বের করতে। তা আমি কি জানি যে আমার এখানে সূত্রটা কি ছিল, যে ডেল এল ইজ ইকুয়াল টু L1 আলফা ডেল টি। ঠিক আছে, তো ডেল এল কি ছিল, দৈর্ঘ্য প্রসারিত যতটুকু হয়েছে। তাহলে আমার বলতো দৈর্ঘ্য প্রসারিত কতটুকু হয়েছে। আমার L2 সেটা হইলো কত, 200.38। তো এটাকে যদি আমি মিটারে নিই তাহলে কি হবে, 2.0038 মিটার। আর আগে আমার L1 কত ছিল, 2 মিটার ছিল। তাহলে আমার ডেল এল কত হবে, 0.0038 মিটার। তাহলে এটা এখানে বসাই দিই। তাহলে আমার ডেল এল কত, 0.0038। L1 কত, L1 হচ্ছে আমার 2 মিটার, আলফা আলফার জায়গায় থাকুক। এরপর ডেল টি, ডেল টি এর মান কত, যে কতটুকু তাপমাত্রা পরিবর্তন হয়েছে। ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, নিচে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত, 100 - 0। তাহলে এখান থেকে আমি আলফার মান বের করতে পারতেছি, যে আলফা কত আসবে এখানে, আলফা কত আসবে হিসাব করে বলো আমাকে। ভাই আরেকবার বলবেন, আমার নেট চলে গেছে, এই কারণে এতক্ষণ ছিলাম না। সূত্র বসেছি আর কিছু না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিতলের দণ্ডের দৈর্ঘ্য ছিল 2 মিটার। দেন 100 ডিগ্রি সেলসিয়াসে এটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 200.38 সেন্টিমিটার। তাহলে এখানে কি আমাকে আলফা বের করতে হবে। সূত্র এসছে এটা, এখানে কি সূত্রের মধ্যে জাস্ট মান বসাইছি, তাহলে আলফার মান কত হবে। 1.9 into 10 to the power minus 5. এটা একক কি, একক কি ছিল, একক আছে? কালকে তো পড়াইলাম, পার কেলভিন। পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এরপর পরের কোশ্চেন, আমাকে পরের কোশ্চেনে বলতেছে আচ্ছা পরের কোশ্চেনে ধরো আমাকে বলছে যে একটা রেল লাইনে, একটা রেল লাইন, একটা রেল লাইনের মধ্যে আমার 18 মিটার দৈর্ঘ্যের পাত ইউজ করা হচ্ছে। ঠিক আছে, 18 মিটার দৈর্ঘ্যের পাত ইউজ করা হচ্ছে। প্রতিটা পাতের মধ্যে, ঠিক আছে, দুইটা পাতের মধ্যে যে পার্থক্য থাকে না, একটা ফাঁকা স্থান থাকে। সেই ফাঁকা স্থানটা হচ্ছে কি, সেই ফাঁকা স্থানটা হচ্ছে আমার 3 সেন্টিমিটারে। এরপর আমাকে বলছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 12 ডিগ্রি বেড়ে গেল। তাপমাত্রা বৃদ্ধি কত, 12 ডিগ্রি। 12 ডিগ্রি সেলসিয়াস বললো। এবার আমাকে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা অফ আয়রন, এটা আমাকে বলে দেওয়া আছে 11.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। আমাকে বলছে বর্ধিত তাপমাত্রায়, বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কিনা, এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছিল 24 সালে। তো এখন দেখো এই বোর্ড কোশ্চেনটা কিভাবে করবে। আমরা রেল লাইন যখন মানে দেখি না, তখন রেল লাইনের মধ্যে পাত থাকে। সেই পাতগুলো কিভাবে থাকে, এরকম থাকে না, যেখানে একটা রেল লাইনের পাত থাকে, এর পাশাপাশি আরেকটা রেল লাইনের পাত থাকে, এখানে ওর পাশে কি আরেকটা রেল লাইনের পাত থাকে। এখন আমাকে বলছে এই যে পাতগুলোর মধ্যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে কত আমার, 3 সেন্টিমিটার। তাহলে আমাকে বলছে যখন আমার স্বাভাবিকের থেকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে কি হবে এখানে, মানে তোমার উইথাউট এনি অ্যাক্সিডেন্ট ট্রেন চলাচল করতে পারবে কিনা। এখন ট্রেন চলাচল করার জন্য কি করতে হবে, এখানে অবশ্যই একটা ফাঁক থাকতে হবে। যদি মনে করো আমার তাপমাত্রা এত বৃদ্ধি পাইলো যে আমার এগুলো প্রসারিত হয়ে একদম একটা একটা সাথে লেগে গেছে, তাহলে একটা একটা সাথে লেগে গেলে কি হবে, এটা সোজাসুজি থাকবে না, এটা বাঁকাতেরা হয়ে যাবে।
তাহলে তখন কি হবে, আমার এখান থেকে রেল চলাচল করতে পারবে না। তাহলে এখানে আমার সর্বোচ্চ প্রসারণটা কিসের সমান হবে? 3 সেন্টিমিটারের সমান হবে। এখন তুমি বলতে পারো যে ভাই 3 সেন্টিমিটারের সমান কিভাবে হবে? দেখো তো, এখানে অর্ধেক কত? 1.5। এখানে আবার একটা আছে না, এখানে অর্ধেক কত? 1.5। তাহলে এই পাতটার কথা যদি আমি চিন্তা করি, এই পাতটা টোটাল বৃদ্ধি পাবে কত? এই পাশে 1.5, এই পাশে 1.5, তাহলে সেটা তো আমার 3 সেন্টিমিটারই আসতেছে। অর্থাৎ এই পাতের মাঝখানে যে পার্থক্যটা সেটাই আসতেছে। তাহলে আমি যদি এখন এখানে সূত্রটা অ্যাপ্লাই করি, যে ডেল এল, এটা কত আসতেছে আমার? L1 আলফা ডেল টি। তাহলে L1 এর মান কত? L1 এর মান ছিল আমার এখানে 18 মিটার, তাহলে 18। এরপর আলফার মান কত দেওয়া আছে? 11.6 ইন্টু 10⁻⁻6 ডেল টি। ডেল টি এর মান কত? কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল? 12 ডিগ্রি সেলসিয়াস। তো 12 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া যে কথা, 12 কেলভিন বৃদ্ধি পাওয়া কি একই কথা? তাহলে 12। এখন গুণ করো, তাহলে কত আসতেছে? গুণ করলে কত আসে দেখো তো? 18 ইন্টু 11.6 এক্সেপ্ট -6 ইন্টু 12, তাহলে আসতেছে কত আমার? 2.5056 সেন্টিমিটার নেগেটিভ 3। 25 সেন্টিমিটার। ঠিক আছে, 25 সেন্টিমিটার আসতেছে। তো এখন বলো, 25 সেন্টিমিটার এটা কি আমার তোমার ইয়া থেকে কম না? আর মানে 10⁻³ তো আসে। সেন্টিমিটারের প্রকাশ করো, ও আচ্ছা। তাহলে কি 2.5 সেন্টিমিটার আসতেছে। তাহলে আমার এখানে পার্থক্য ছিল কতটুকু? আমার ফাঁকা স্থান ছিল কতটুকু? 3 সেন্টিমিটারের। তাহলে এখানে যখন 2.5 আসতেছে, সেটা কি আমার 3 থেকে ছোট? তাহলে নিরাপদে চলাচল করতে পারবে, নিরাপদে চলাচল করতে পারবে। বুঝতে পারছো? বুঝছো? ম্যাটটা বুঝছো? জি ভাইয়া। কোশ্চেন 13, আমাকে বলছে যে আমার কাছে দুইটা সমান দৈর্ঘ্যের দণ্ড আছে। দুইটা সমান দৈর্ঘ্যের কি আছে? দণ্ড আছে। যেখানে আমার প্রাথমিক তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে ইনিশিয়ালি এটা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল দুটোই। এখন আমাকে বলছে ওদেরকে আমি যথাক্রমে ওদেরকে আমি যথাক্রমে 180 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসে কি করছি? উত্তপ্ত করছি। উত্তপ্ত করার পর কি হবে? ওদের দ্বন্দ্বের প্রসারণ হবে, মানে দুইটা দুই রকম দ্বন্দ্ব আর কি সম্ভবত। হ্যাঁ, তাহলে দ্বন্দ্বের প্রসারণ হবে। তাহলে দ্বন্দ্বের প্রসারণ হলে কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কিন্তু আমাকে বলছে যে আমি যদি 180 ডিগ্রি সেলসিয়াস, প্রথমটাকে 180 ডিগ্রি সেলসিয়াস, পরেরটাকে আমি যদি T ডিগ্রি সেলসিয়াসে প্রসারিত করি, তাহলে কি হবে? দৈর্ঘ্য সেমই থাকবে, দৈর্ঘ্য সেম থাকবে। কারণ আমাকে বলছে যে তাদের আলফা এর অনুপাত, তাহলে আলফা এর অনুপাত মানে দৈর্ঘ্য প্রসারণ সহগের অনুপাত আমাকে বলা আছে 2:3। তাহলে আমাকে বলছে টি এর ভ্যালু কত? এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ পরীক্ষা যদি আসে একটু ভেবে চিন্তে আনসার করবা। তাহলে আমাকে বলছে কি দেখো কোশ্চেনটার মধ্যে, আমার কাছে প্রথমে সমান দৈর্ঘ্যের দুইটা দণ্ড ছিল। প্রথমে সমান দৈর্ঘ্যে কি ছিল? দুইটা দণ্ড ছিল। পুরো আচ্ছা, তো সমান দৈর্ঘ্যে দুটো কি ছিল? দ্বন্দ্ব ছিল। তা আমি মনে করি যে এটা ছিল আমাকে আলফা 1, এটা হচ্ছে কি আমার আলফা 2, মানে দুইটাই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলাদা। আর আমাকে কোশ্চেনে বলছে যে প্রথমে এগুলো ছিল কতটুকুতে? 30 ডিগ্রি সেলসিয়াসে। তো এরপর যখন আমি প্রথমটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে উন্নত করলাম, এন্ড পরেরটাকে আমি 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নত করলাম, তাহলে আমার দৈর্ঘ্য প্রসারিত হওয়ার পরেও দুইটা দৈর্ঘ্য কি হবে? সেম হবে। এবং আমাকে এটা বলে দিছে যে তাদের যে দৈর্ঘ্য প্রসারণ সহ তাদের অনুপাতটা কত? 2:3। তাহলে এখান থেকে আমাকে টেম্পারেচারটা বের করতে হবে। তাই আমাকে এটা বলো তো, যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে EL2 এবং EL2 প্রাইমটা সেম হবে না? মানে প্রথমটা ক্ষেত্রে যদি আমি ধরি যে দৈর্ঘ্য প্রসারিত হয়ে হইলো কত? আচ্ছা, আমি তোমাকে আরো ইজিলি বলি, যদি প্রসারিত হওয়ার পরেও তাহলে দৈর্ঘ্য সেম থাকে, তাহলে কি প্রত্যেকে সেম পরিমাণ অ্যামাউন্টে বৃদ্ধি পাবে। তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে আমার এই যে ডেল এল, এটা কি সেম হবে? তাহলে del L1 ইজ ইকুয়াল টু কি? del L2। এটার জন্য হলো del L1, আর এটার জন্য হলো কি? del L2, মানে যতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে প্রথমটার জন্য del L1 কি হবে? L1 আলফা 1 এবং কি হবে? del T1। এরপরটা কি হবে? L2 আলফা 2 del T2।
বা আমি এমনি লিখি যে L1 প্রাইম আলফা টু ডেল টি টু। তাহলে L1 দ্বারা কি বুঝি? আমরা আদি দৈর্ঘ্য বুঝি। আচ্ছা, এখন আমাকে বলো তো দোনো ক্ষেত্রে কি আদি দৈর্ঘ্যটা সেম ছিল? দোনো ক্ষেত্রে কি ছিল? আদি দৈর্ঘ্য সেম ছিল। তাহলে এখানে L1 এবং L1 প্রাইম চলে গেল। তাহলে এখানে আমার আলফা ওয়ান ডিভাইড বাই আলফা টু ইজ ইকুয়াল টু কি আসতেছে? ডেল টি টু ডিভাইড বাই ডেল টি ওয়ান। আচ্ছা, তাহলে আলফা ওয়ান বাই আলফা টু এর ভ্যালু আমাকে বলা আছে কত? 2:3। তাহলে 2/3 ইজ ইকুয়াল টু তাপমাত্রা বৃদ্ধি চাইতেছি এখানে ডেল টি টু, মানে কত? দ্বিতীয় যে পার্টটা ছিল ওর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে? আমরা 30 থেকে টিতে নিয়ে গেছি, তাহলে T-30। এবং প্রথমটাতে কত ছিল? আমরা 30 থেকে 180-তে নিয়ে গেছি, তাহলে 180 মাইনাস 30। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেটর নাও, টি এর মান বের হবে। তাহলে টি এর মান আসবে আমার 130°C। এটা ছিল আমার ম্যাথটা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমাকে বলছে আচ্ছা, এটা কয় নাম্বার ম্যাথ ছিল? এটা আমার 13 নম্বর ম্যাথ ছিল। কোশ্চেন 14, আমাকে বলছে আমার কাছে একটা ধাতব খণ্ডের দৈর্ঘ্য, একটা ধাতব খণ্ড আছে ও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো দৈর্ঘ্য হচ্ছে আমার 4000 মিলিমিটার এবং প্রস্থ হচ্ছে আমার 3000 মিলিমিটার। ঠিক আছে, এখন আমাকে এটার ক্ষেত্রফল প্রসারণ যে ইয়েটা আছে, ক্ষেত্রফল প্রসারণ সহ বিটা দেওয়া আছে। তাহলে বিটা হচ্ছে আমার কত? 2.78 ইন্টু 10⁻⁻4 পার কেলভিন। এটা দেওয়া আছে। এখন আমাকে বলছে যদি আমি ক্ষেত্রফল, আমার যে এরিয়াটা আছে ওটাকে যদি আমি 6% বৃদ্ধি করতে চাই, তাহলে আমার টেম্পারেচার বৃদ্ধি কত হবে? টেম্পারেচার বৃদ্ধি কত হবে? তো আমাকে কি করতে হবে? এই টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটাকে কি করতে হবে? 6% বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, 6% বৃদ্ধি। তাহলে কি করতে হবে? টেম্পারেচার কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানতাম কি? যে ডেল এ ইজ ইকুয়াল টু কি? A1 বিটা ডেল টি। ঠিক আছে, এটা সবগুলোর জন্য তো সত্য। যে এটা কিরকম করে লিখছি? ডেল এল এর সমান করে লিখছি যে ডেল এল ইজ ইকুয়াল টু কি? L1 আলফা ডেল টি। এটার মতো করে এটা লিখছি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো এখানে তোমার 6% বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, আমাকে যদি এটা বলে দেওয়া নাও থাকতো তাহলে আমার কিছু যায় আসতো না। কারণ আমাকে বলছে কি টোটাল এরিয়াটা কি 6% বৃদ্ধি করতে হবে। তাহলে আমাকে বলো তো টোটাল এরিয়া, আগে যদি টোটাল এরিয়া 100 থাকে, তাহলে 6% বৃদ্ধি করলে কি হবে? 106 হবে। তাহলে আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? কয় গুণ হয়েছে? 1.06 না? এটা কি বুঝতে পারছো এই কথাটা? আমি তোমাকে আরো ইজি ভাবে বলি, যে প্রথমে ছিল আমার ক্ষেত্রফল এ, দেন এর সাথে আরো যুক্ত হবে কি? এ এর 6%। তাহলে এ প্লাস এ এর 6% মানে কি? এ ইন্টু 6/100। তাহলে এ প্লাস 0.06 এ, তাহলে এটা কত আসতেছে? টোটাল 1.06 এ। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা কথাটা? জি ভাইয়া। তাহলে আমার পরিবর্তন যেটা ছিল, তাহলে পরিবর্তনটা কত? 1.06 এ মাইনাস এ, তাহলে সেটা কত আমার? 0.06 এ। তাহলে ডেল এ জায়গায় আমি কি বসাচ্ছি? 0.06 এ ইজ ইকুয়াল টু A1। আচ্ছা, A1টা এখানে বসাইতে হবে। তাহলে এখানে 3000 মিলিমিটার দেওয়া আছে। 3000 মিলিমিটার মানে কত? 3 মিটার। আর 4000 মিলিমিটার মানে কত? 4 মিটার। তাহলে 3 4 কত? 12 ইন্টু বিটার মান কত? 2.78 ইন্টু 10⁻⁻4 ইন্টু ডেল টি। ডেল টি এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি ডেল টি বের করি, আচ্ছা এখানেও 12ই তো হবে এর জায়গায়। যে ডেল টি এর মান যদি আমি বের করি তাহলে সেটা কত হবে? 215.83। তাহলে এটা কেলভিনে রাখতে পারো অথবা সেলসিয়াসে রাখতে পারো, যেটাতে রাখো। এটা কি বুঝছো? এখান থেকে কিন্তু এ বার, এখানে এ ছিল না, তাহলে এখানে তো এ এ কাটা চলে গেল, তাহলে কিন্তু এটা বসাতে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা না থাকলে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, 14 শেষ। কোশ্চেন 15। আচ্ছা, 15তে দেখি কি ম্যাথ করানো যায়। আচ্ছা দেখি, আমাকে বলছে
যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 10 ব্যাস বিশিষ্ট একটা তামার তারের তাপমাত্রা ও তাপমাত্রা কি করলাম আমি 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম। 150 ডিগ্রি সেলসিয়াস কি করলাম বৃদ্ধি করলাম। এখন আমাকে বলছে তাপমাত্রা বৃদ্ধির পর তামার তারটি 10.06 মিলিমিটার ব্যাস বিশিষ্ট রিংয়ের মধ্যে প্রবেশ করানো যাবে কি? ঠিক আছে, যেখানে আমার তামার প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ গামা গামা দিয়ে রাখছে কত 51.10⁻⁶ পার কেলভিন। কিভাবে করবো এটা বলো। এটা কিভাবে করতে পারো? যে আমাকে একটা তামার তার দেওয়া ছিল, তামার তারের দৈর্ঘ্য এবং ওই তামার তারের যে ব্যাসার্ধ, সরি ব্যাস, সেটা আমাকে দেওয়া আছে। এখন আমাকে বলছে যে এটাকে আমি যখন 150 ডিগ্রি বৃদ্ধি করলাম তাপমাত্রা, তখন 10.06 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, সেটা কি ব্যাসার্ধ ছিল, সরি ব্যাস বিশিষ্ট কোনো রিং এর মধ্যে দিয়ে প্রবেশ করানো যাবে কিনা। আমাকে গামা দেওয়া আছে, তাহলে কি করব? কি করব? এতে কি করা যায় বলো না। আজব তো, কেউ পারতেছো না যে এটা। আমিই বলতেছি দেখো, হয়তো একটা রিং আছে এখানে, এই রিং এর মধ্যে আমার তামার তারটা প্রবেশ করাতে হবে। তাহলে এখন তামার তারের আগে যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এটা এতটুকু ছিল, এখন তাপ প্রয়োগের পরে যদি ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে যায়, আগে থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, এখন যদি এতটুকু সমান বড় হয়, রিং এর ভিতর পর্যন্ত যদি বড় হয়, তাহলে কি হবে, তামাটা প্রবেশ করানো যাবে। অর্থাৎ মনে করো আমার তামার তারের যেই এটা ছিল, মানে রিংটা ছিল এতটুকু, এখন তামার তারটা যদি এতটুকু হয়, তামার তারটা যদি আমার এতটুকু হয়, তাহলে কি প্রবেশ করানো যাবে। অথবা একদম লেগে লেগে যদি হয়, মানে একদম ডিমের সমপরিমাণে যদি হয়, তাহলে কি হবে, প্রবেশ করানো যাবে। তো আমাকে এনি হাও এখান থেকে আগে কতটুকু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এটা বের করতে হবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য আমার কি লাগবে, বিটা লাগবে না? তাহলে ওই বিটার জন্য আমরা কি সূত্র জানি না, তিনটার মধ্যে একটা রিলেশন ছিল না, ওই রিলেশনটা কি ছিল মনে আছে? আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন ছিল, সেটা মনে আছে? কি পড়ছিলাম, 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। তাহলে এখান থেকে আমাকে গামা দেওয়া আছে, আমি কি বিটা বের করতে পারবো না? তাহলে বিটা কি হচ্ছে আমার 2/3 ইন্টু গামা। তাহলে এবার এখান থেকে বিটা বের করো, তাহলে আমার গামা হচ্ছে কত 50.1 x⁻⁶ ইন্টু 2/3, তাহলে সেটা কত আসতেছে আমার বিটার মান 3.34 ইন্টু 10⁻⁻5 পার কেলভিন। বিটা বের হয়ে গেছে। এখন আমি আমার A2 বের করব। তাহলে A2, তাহলে ডেল এ সেটা হচ্ছে কি আমার A1 বিটা ডেল টি। তাহলে ডেল এ মানে কি আমার A2 মাইনাস A1,
ইজ ইকুয়াল টু হচ্ছে আমার A1 বিটা ডেল টি। তাহলে A2 হচ্ছে কি আমার A1 প্লাস A1 বিটা ডেল টি। এবার বের করি। তাহলে A1 এর মান কত? আগে তাদের মানে আগে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? যেহেতু আমার 10 মিলিমিটার ব্যাসার্ধ বলে দিছে, সরি ব্যাস বলে দিছে, তাহলে কি হবে? পাই/4 10 স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি মিটারে নিই, তাহলে 10⁻³ এত স্কোয়ার কি তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এরপর 1 প্লাস বিটা সেটা কত? 3.34 ইন্টু 10⁻⁻5 ইন্টু ডেল টি সেটা কত? 150 বলেই দিছে। তাহলে এখান থেকে আমার ডেল A2 এর মান যদি বের করি, তাহলে সেটা কত হচ্ছে আমার? যদি হিসেব করি তাহলে উপরে হচ্ছে কত? 3.1416, নিচে 4 ইন্টু 10 ডিভাইড বাই 1000 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3.34 x/-5। পাই/4 কিভাবে হয়? এই আমি যদি এখানে ব্যাস ইউজ করি তাহলে পাই/4 ডি স্কোয়ার হয় না? আচ্ছা ঠিক আছে। তো এটা আসতেছে কত আমার? এটা আসতেছে আমার 7.89 ইন্টু 10⁻⁻5 এত মিটার স্কোয়ার। আর রিং এর যে এরিয়াটা সেটা কি আমার? রিং এর এরিয়াটা আমাকে বলা আছে কত? এটা যদি আমি বের করি তাহলে কি হবে? পাই/4 ডি স্কোয়ার মানে 10.06 ইন্টু 10⁻³ স্কোয়ার। তাহলে সেটা কত হচ্ছে? পাই/4 ইন্টু এটা আসতেছে কত আমার? 7.94 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। তাহলে রিং এর ক্ষেত্রফল স্টিল বড় আছে। রিং এর যে ক্ষেত্রফলটা সেটা কি স্টিল বড় আছে। তাহলে এটা কি, যেহেতু ছোট ক্ষেত্রফল হবে তাহলে এটা কি অবশ্যই এটা ভিতর দিয়ে পাস করানো যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। পরের কোশ্চেনে যে দেখি এর পরেরটাতে কি আছে এখানে। আচ্ছা, 15 16 কোশ্চেন 16 আমাকে বলছে যে দুইটা সীসার পাত আছে, দুইটা সীসার পাত। এখানে প্রতিটা ক্ষেত্রফল হচ্ছে কত আমার? 4 মিটার স্কোয়ার করে। আমাকে বলছে প্রথম পার্টটাকে আমি 150°C এবং দ্বিতীয় পার্টটাকে আমি 170°C পর্যন্ত কি করলাম? উত্তপ্ত করলাম। তাহলে আমাকে বলছে পাত দ্বয়ের ক্ষেত্রফলের শতকরা পরিমাণ সেম হবে কিনা। পাত দ্বয়ের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সেম হবে কিনা এটা জিজ্ঞেস করছে। যেখানে আমাকে বলে দিচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা বলে দেওয়া আছে। বিটা কত আমার? 5.5 ইন্টু 10⁻⁻5 পার কেলভিন বলে দেওয়া আছে। তো আমাকে এটা বলে দিচ্ছে যে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, এটা ছিল আমার 25। আচ্ছা, তাহলে আমাকে বলছে কি যে পাত দ্বয়ের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সেম হবে কিনা। আর শতকরা পরিবর্তন মানে কি? শতকরা পরিবর্তন কিভাবে করে? শতকরা পরিবর্তন কিভাবে করে মনে আছে? এই তোমরা কি মুখে দিয়ে কথা বের হয় না ক্লাস করার সময়? হ্যাঁ, পারলে বলবা, না পারলে বলবা যে ভাই পারতেছি না, বলে দেন। টাইম ওয়েস্ট করে লাভ আছে তোমার? এর ম্যাচুরিটি নেই তোমাদের। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি বলছিল যে আমার কাছে দুইটা সীসার পাত দেওয়া আছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রফল কি 4 মিটার স্কোয়ার করে।
প্রথমটাকে আমি কি করছি 150 সেন্টিমিটার 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করছি বৃদ্ধি করছি, অ্যান্ড পরেরটাকে কি করছি আমি 170 পর্যন্ত বৃদ্ধি করছি। ঠিক আছে, 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করছি। এখন আমাকে বলছে পাত দ্বয়ের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন সেম হবে কিনা, সেটা আমাকে থেকে জানতে চাইছে। আর শতকরা পরিবর্তন কেমনে করে এটা মনে আছে তোমার? শতকরা পরিবর্তন করি এইভাবে, যেমন ধরো এ ক্ষেত্রফল যখন এ, তখন যদি বৃদ্ধি হয় কি ডেল এ, ক্ষেত্রফল যখন 1 তখন বৃদ্ধি হয় কত ডেল এ ডিভাইডেড বাই এ, ক্ষেত্রফল যখন 100 তখন বৃদ্ধি হয় কত ডেল এ ডিভাইডেড বাই এ ইন্টু 100। এটাকে বলা হয় শতকরা পরিবর্তন বা পার্সেন্টেজ। এই জিনিসটা এখানে চাইছে। তাহলে এই জিনিসটা যদি আমি এখন লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমাকে প্রথমটার জন্য যদি আমি লিখি, তাহলে প্রথমটার জন্য আমার ডেল এ কি হবে A1 বিটা ডেল টি। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি কি ডেল এ ডিভাইডেড বাই A1 ইজ ইকুয়াল টু বিটা ইন্টু কি ডেল টি। তাহলে এখন এটা ছেড়ে যদি আমি 100 গুণ করে দিই তাহলে তো কি পার্সেন্টেজে চলে আসবে। তাহলে ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু 100%, এটা কি হচ্ছে আমার বিটা ইন্টু ডেল টি ইন্টু 100%, পার্সেন্টেজে চলে আসবে পরিবর্তন। তাহলে বিটার মান কত আমার 5.5 ইন্টু 10⁻⁻5। ডেল টি এর মান কত প্রথমটা ক্ষেত্রে কত 150 ডিগ্রি সেলসিয়াস, 150 আর এখানে কত 100 গুণ করো, তাহলে কত আসতেছে পার্সেন্টেজটা হিসাব করো তো 5.5 5.5 ইন্টু 150 ইন্টু 100, এটা আসতেছে কত 0.825। 0.825%। পরেরটা যদি হিসাব করি সেম ভাবে, তাহলে পরেরটা কি হবে ডেল এ, ডেল A2 ডিভাইডেড বাই A2 ইন্টু 100%, এমনি যদি আমি লিখি তাহলে সেটা কত হবে বিটা ইন্টু ডেল T2 ইন্টু 100%। তাহলে ওখানে বিটাটা সেমই হবে যেহেতু একই উপাদান। তাহলে 5.5 ইন্টু 10⁻⁵ ইন্টু ডেল T2 কত 170, আর এখানে 100%। তাহলে গুণ করলে কত হচ্ছে জিরো জিরো পয়েন্ট 0.935। 0.935%। তো পার্সেন্টেজটা কিন্তু সেম না, আনসারটা কি হবে একই হবে না, অর্থাৎ সেম না। গেল 16 নাম্বার। আচ্ছা এরপর আমাকে কি বলছে দেখি তো কি কোশ্চেন আছে এরপর। আচ্ছা আমাকে বলছে একটা ধাতব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমার 24 মিটার স্কোয়ার। এবার আমাকে বলছে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হইল। আমাকে বলছে আয়তন বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি কত হবে, আয়তন বৃদ্ধি কত হবে। আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে আলফা হচ্ছে কত আমার 5 ইন্টু 10⁻⁻4 পার কেলভিন। এটা করো তো দেখি সবাই, 2 মিনিট সময়, এটা করে আনসার বলো আমাকে। 0.6। 0.6 জানি না, পরে দেখতে হবে দেখি 0.6 আসে কিনা। দেখে বসো নসীন, দেখি 0.6 তো আসে না, হয় নাই। দেখো আমি বলি, এটা একটা ঘনক, ঠিক আছে,
ভাই এত কিছু আঁকতে পারতেছি না। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। তো পৃষ্ঠের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে এখানে কি হয়, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমার 24। তাহলে এ এর মান কত আমার √24। তাহলে এখানে আমার আয়তন কি হবে, ভি ইজ ইকুয়াল টু এ কিউব হবে। তাহলে এ কিউবের মান বের করো, √24 ইন্টু কিউব, তাহলে কত আসতেছে এখানে 117.58। এরপর আমার এখানে আলফা দেওয়া আছে, আমার লাগতেছে কি আয়তন বের করার সময় কি লাগবে, গামা লাগবে। তাহলে গামা ইজ ইকুয়াল টু কি হবে, আমরা যে সূত্রটা জানতাম সেটা কি ছিল, 6α ইজ ইকুয়াল টু কি ছিল, 6α ইজ ইকুয়াল টু কি ছিল বলো, 3 বিটা। 3β ইজ ইকুয়াল টু কি ছিল, 2γ। তাহলে এখান থেকে গামা ইজ ইকুয়াল টু কি 3α ছিল, 3α হবে না। তাহলে গামার মানটা কি হবে, আলফার মানটাকে কি করবা 3 দ্বারা গুণ দাও, তাহলে কত হচ্ছে 15 ইন্টু 10⁻⁻⁴ পার কেলভিন। এখানে গামার মানও পেয়ে গেছি। তাহলে এবার বলছে যে কতটুকু আয়তন বৃদ্ধি হবে, তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু V1 ইন্টু গামা ইন্টু ডেল টি। তাহলে V1 এর মান কত 117.5458 ইন্টু গামার মান কত 15 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু কতটুকু আমি তাপমাত্রা বৃদ্ধি করছি 50°C। তাহলে এখানে 50, তাহলে আনসার কত আসে 8.8125 মিটার কিউব। এটা হচ্ছে আনসার। এখানে যে ঘনকের পৃষ্ঠতল বলছে, ঘনকের পৃষ্ঠতল মানে কি, একটা নির্দিষ্ট পৃষ্ঠ বা একটা পৃষ্ঠ নিয়ে কল্পনা করবা। যদি আমাকে এখানে বলতো সমগ্র পৃষ্ঠ, তখন আমি সমগ্র পৃষ্ঠ নিয়ে কথা বলতাম, তখন 6 × a² হইতো। এখানে জাস্ট এই এতটুকুর কথা বলছে, যে কোনো একটা পৃষ্ঠ, হচ্ছে আমার 24। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর আহ, এবার ঘনত্ব নিয়ে যদি একটা কথা বলি, যে তাপমাত্রা বাড়লে ঘনত্বের কি চেঞ্জ হবে, দেখি ঘনত্ব নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমরা বলো ঘনত্বের সূত্রটা কি ছিল, চ্যাপ্টার 5-এ m/v। রো ইজ ইকুয়াল টু ছিল আমার কি m/v। আচ্ছা, এখন আমরা বলো তাপমাত্রা যদি বৃদ্ধি করি কোন একটা বস্তুর মাস চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে, ভর কি চেঞ্জ হবে, না। ভর চেঞ্জ হবে না। তাহলে মনে করো তাপমাত্রা বৃদ্ধির আগে আমার এখানে ছিল বস্তুটা, যেটা মাস ছিল আমার m, আর এটার আয়তন ছিল আমার v1। এরপর তাপমাত্রা বৃদ্ধির পরে আমার এটা প্রসারিত হয়েছে, এটা আমার মাস mই থাকবে, এটার আয়তন হবে কত v2। তাহলে এই ক্ষেত্রে আমার ρ1 কত, এই ক্ষেত্রে আমার ρ1 হচ্ছে m/v1, এই ক্ষেত্রে আমার ρ2 কত, এটা হচ্ছে আমার m/v2। তাহলে এখন যদি আমি অনুপাত করি যে ρ1/ρ2, তাহলে এটা কি হবে আমার m/v1 m/v2। তো সেটা কি আসতেছে আমার v2/v1। তাহলে আমি পাচ্ছি কি যে ρ1/ρ2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার v2/v1। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে কি করবো, আমাকে যদি কখনো ঘনত্ব বের করতে দেয় বা ঘনত্বের চেঞ্জ বের করতে দেয়, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, আমাকে জাস্ট ভি গুলা বের করতে পারলেই হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই রিলেটেড আরেকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে ধরো আমাকে সোনার ঘনত্ব দেওয়া আছে, যে রো অফ গোল্ড, সেটা আমাকে দেওয়া আছে কত 19.30 গ্রাম পার সিসি, এবং আমাকে বলা আছে তার দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা ইজ ইকুয়াল টু 14 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে বলছে তাপমাত্রা যদি আমি 100°C বাড়ে, আমার যদি ডেল টি হয় কত 100°C, তাহলে আমার ঘনত্ব কত হবে, সেটা বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, কোশ্চেন যদি একটু টাফ করে এই ধরনের ম্যাথ দিবে। তাহলে আমার এখানে রো1 কত, আগে আমার ঘনত্ব কত ছিল 19.30 গ্রাম পার সিসি, কারণ আমাকে ρ2 বের করতে হবে, ρ2টা কি করতে হবে, বের করতে হবে। তা আমি একটু আগে আমার আগের পেজে কি দেখছিলাম, আগের পেজে আমি দেখছিলাম যে ρ1/ρ2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার v2 ডিভাইড বাই কত v1। আচ্ছা,
v2 ডিভাইড বাই v1। এখন আমি সূত্র কি জানতাম? আমি সূত্র জানতাম হচ্ছে কি, যে ডেল ভি ইজ ইকুয়াল টু v1 গামা ডেল টি। আর ডেল ভি মানে কি, v2 মাইনাস v1, মানে শেষ আয়তন থেকে আদি আয়তন বাদ দেবো, সেটাই কি আমার আয়তনের পরিবর্তন, ইজ ইকুয়াল টু v1 গামা ডেল টি। তাহলে এখান থেকে আমি v2 কি পাচ্ছি, যে v1 প্লাস v1 গামা ডেল টি। তাহলে এখান থেকে v2 রাখো, এখান থেকে v1 কমন নাও, তাহলে v1 কমন 1 প্লাস গামা ডেল টি। তাহলে এখান থেকে এবার অনুপাত নিতে পারি যে v2 বাই v1, তাহলে সেটা কি হচ্ছে আমার 1 প্লাস গামা ডেল টি। এবার আমারে বলো, যেটাই আমার v2 বাই v1 সেটাই কি আমার রো 1 ডিভাইড বাই রো 2, তাহলে রো 1 ডিভাইড বাই রো 2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার 1 প্লাস গামা ডেল টি। এখন গামার মান বের করতে হবে। আমার এখানে কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল কি আমার আলফা। তাহলে এখান থেকে যদি আমি গামার মান বের করি তাহলে কি হবে, 3 আলফা হবে। তাহলে 1 প্লাস 3 আলফা ইন্টু ডেল টি। তাহলে এখান থেকে যদি আমি রো 2 বের করি তাহলে সেটা কি হচ্ছে আমার রো 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3 আলফা ইন্টু ডেল টি। তাহলে এখন মান বসাও আর আনসার চলে আসবে। মান বসানোর পর আনসার কত আসে দেখো, মান বসানোর পর আনসার কত আসে। আলফার মান কত? আলফার মান এখানে দেওয়া আছে যে 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এখানে রো 1 এর মান ছিল কত, রো 1 এর মান ছিল আমার 19.30। এরপর 1 প্লাস 3 ইন্টু আলফা কত 14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ডেল টি এর মান কত হচ্ছে আমার 100। তাহলে কত আসে দেখো, 19.219। এত গ্রাম পার সিসি। অর্থাৎ ঘনত্ব কি হইলো, কমে গেল। এখানে স্বাভাবিক তো, কারণ দেখো, তাপমাত্রা চেঞ্জ করলে কি হবে, আমার ভি বৃদ্ধি পাবে। সো ভি বৃদ্ধি পাইলে এম তো স্থির, তাহলে ভি যত বৃদ্ধি পাবে ঘনত্ব তো কি হবে, তত কমতে থাকবে। এর ঘনত্ব কি আসছে, কমই আসছে। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো মনে রাখবা। আর আমরা চাইলে কি করতে পারি, এই জিনিসটা ডাইরেক্ট মনে রাখতে পারি যে রো 2 এটা হচ্ছে কি আমার রো 1 1 প্লাস গামা ডেল টি। চাইলে এটা ইজিলি মনে রাখতে পারো, কিন্তু আমি এটা মনে রাখা সাজেস্ট করবো না। এটা তুমি ম্যাথ করে দেখবা, ম্যাথ করে টিচারকে দেখাবা, দুইটা সূত্র লিখবা না। বুঝতে পারছো, এই লাইনটা থেকে আসছে এটা, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর আরেকটা দেখাই। আহ, মনে করো আরেকটা ম্যাথ না দেখাই থাক, সেম জিনিসই বারবার দেখানো উচিত না। আচ্ছা, এখন আসো তরলের প্রসারণ। তরলের প্রসারণ, তরলের প্রসারণ এখানে কি হয়, মনে করো আমার কাছে একটা টিউব আছে। মনে করো কি আমার কাছে একটা টিউব আছে, এই টিউবের মধ্যে আমি পানি রাখছি। ধরো এই টিউবের মধ্যে ধরো আমি এতটুকু পরিমাণ কি রাখছি, পানি রাখছি। আচ্ছা, এখন আমি কি করলাম, ওকে তাপ দেওয়া শুরু করলাম। তাপ দেওয়া শুরু করলে কি হবে, পানিও প্রসারিত হবে। দেন আমি যে পাত্রের মধ্যে রাখছি সেই পাত্রটা কি হবে, প্রসারিত হবে না? হ্যাঁ, কারণ দুইটাই তো প্রসারিত হবে, একটা কঠিন পদার্থ একটা কি তরল পদার্থ। তো দুইটাই কি হবে, প্রসারিত হবে। তাহলে যখন আমি তাপ দেওয়া শুরু করলাম, এরপর কাহিনীটা কি হবে, মনে করো আমার যেই পাত্রটা, সে পাত্রটা কি হলো, একটু প্রসারিত হয়ে গেল। তো পাত্রটা যখন প্রসারিত হবে, ধরো একটু বড় হয়ে গেল, তাহলে বড় হয়ে যাওয়ার পর আমার পানির লেয়ারটা কি হয়ে যাবে, পানির লেয়ারটা একটু কমে যাবে না? যেহেতু জায়গা বেড়ে গেছে, ধারণ ক্ষমতা বেড়ে গেছে, তাহলে পানির লেয়ারটা কি হবে, আগে থেকে কমে যাবে না? আগে ছিল মনে করো এতটুকু লেভেলে, তাহলে পানির লেভেলটা এখন নিচে নেমে যাবে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, পানির লেভেলটা কি হয়ে গেল, এখন নিচে নেমে গেল। তাহলে এবার খেয়াল করো, সেম জিনিস, যে পাত্রটা প্রসারিত হয়ে গেল, পানিও তো প্রসারিত হবে। তো কিছুক্ষণ পর পানিও প্রসারিত হইল, পানি প্রসারিত হয়ে আমার এতটুকু হয়ে গেল, এতটুকু হয়ে গেল। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি এই লাইনটা কানেক্ট করি,
তাহলে আমি কি দেখবো? আমি সরল চোখে কি দেখবো? যে পানি প্রথমে ছিল এ লেয়ারে, দেন পানিটা উঠে গেছে এ লেয়ারে। তাহলে পানি এতটুকু প্রসারিত হয়েছে না? হ্যাঁ। পানিতে এতটুকু প্রসারিত হয়েছে, এটাকে বলা হবে আমার আপাত প্রসারণ। মানে আসলে আমি যতটুকু চোখে দেখছি, আপাত প্রসারণ। আর এখানে দেখো তো, এই এতটুকু এরিয়া খালি হওয়ার কারণ, এই এতটুকু এরিয়াটা খালি হওয়ার কারণ কি? পাত্রের প্রসারণ না? মানে এতটুকু এরিয়া খালি হয়েছে কি কারণে? যেটা পাত্রে এতটুকু এরিয়া মানে পাত্রটা প্রসারিত হয়েছে, দেন পাত্রটা প্রসারিত হয়ে মানে ওর ধারণ ক্ষমতা বেড়ে গেছে, দ্যাটস ওয়াই পানির লেয়ারটা নিচে নেমে গেছে। তাহলে এই এতটুকুটা কি আমার পাত্রের প্রসারণ না? এই এতটুকুটা কি আমার পাত্রের প্রসারণ না? এই জিনিসটা বুঝছো? পাত্রের প্রসারণ না এই জিনিসটা? থার্ড পাত্রের কি আয়তন, মানে ওইটা কি চিকন করা হয়েছে, কমানো হয়েছে? কোনটা থার্ড মানে এটা? জি। না না, দেখো, প্রথমে তো এটা ছিল, দেন তাপ দিছি, এটা বড় হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে, তো পানির লেয়ারটা নিচে নেমে গেছে। এরপর এই সেম পাত্রের মধ্যে কি হলো? পানিটা, দেন পানিটা প্রসারিত হবে, পানি প্রসারিত এখান থেকে উপরে উঠা শুরু হয়েছে, দেন এই লেভেলে চলে আসছে। এবার বুঝছো কাহিনী? পানি নিজে নিজে ওইখানে চলে গেছে? পানিটা প্রসারিত হবে না, তাপ দিলে পানি প্রসারিত হবে না? পানি যখন গরম করো, খাবার পানি যখন গরম করো চুলার মধ্যে, এটা পড়ে যায় না উত্তোলনের পরে? পানি তো প্রসারিত হবে, তাপ দিলে তো প্রসারিত হবে, তরল প্রসারিত হোক, কঠিন পদার্থ হোক, সবগুলো তো প্রসারিত হবে। আচ্ছা, বুঝেছি। তাহলে দেখো এখানে এখন আমি চোখে কি দেখছি? যে আমার তরলটা ছিল এই লেভেলে, দেন আমার তরলটা এখন এই লেভেলে আছে। তাহলে এই এতটুকুটা কি? এই এতটুকুটা হয়েছে কি আমার আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আর যখন প্রথম দিকে আমার পাত্রটা প্রসারিত হয়েছিল, তখন পানির লেয়ারটা কি নিচে নেমে গেছিল। তো এই এতটুকু যে খালি হয়েছিল, খালি হয়েছে কেন? কারণ পাত্রের ধারণ ক্ষমতা এই এতটুকু লেভেলে কি বেড়ে গেছিল, দ্যাটস ওয়াই পানিটা লেয়ার নিচে নেমে গেছে। And এটাকে বলা হবে পাত্রের প্রসারণ। তাহলে পানির যে প্রকৃত প্রসারণ সেটা কি হবে? প্রকৃত প্রসারণটা হবে এই যে একদম এখান থেকে শুরু করে এই যে উপরে উঠলো। তাইলে এখান থেকে শুরু করে যে উপরে উঠলো সেটা হচ্ছে কি আমার পানির প্রকৃত প্রসারণ। তাহলে আমি এখান থেকে যদি লিখি যে পানির প্রকৃত প্রসারণ, পানির প্রকৃত প্রসারণ, সেটাকে তোমাদের বয়স সম্ভবত ভিএল লিখছে। তাহলে এটা হবে আমার আপাত প্রসারণ, আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। তাহলে এই আপাত প্রসারণকে তোমাদের বয়স সম্ভবত ভিএ লিখছে, আর এটাকে লিখছে যে ভিবি। বুঝতে পারছো এই জিনিসটা? এই জিনিসটা তোমাদের বই একটু ব্যাখ্যা করা ভাইয়া, আছে। হ্যাঁ বলো। আমরা যদি এই যে পাত্রের প্রসারণ এটা যদি না ধরে, মানে যে, না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না। পাত্রের প্রসারণ ধরতেই হবে, কারণ পাত্রটা অবশ্যই প্রসারিত হবে। তাপ দিচ্ছ না, অবশ্যই প্রসারিত হবে না পাত্রটা। না, আমি ওটা বলতেছিলাম না, আসলে আমি বলতেছিলাম যে পাত্রের প্রসারণটুকু বাদ দিলে তো আপাত প্রসারণ, ওইটাই বলছি। এখান থেকে সূত্র লিখিয়ে দিছি, এবার তুমি যা ইচ্ছে তা বের করো। জিনিসটা বুঝছো এমনি? এই জিনিসটা বুঝছো হ্যাঁ। আমি কেন লিখছি, কি লিখছি? তাহলে হয়েছে। এবার দেখো ম্যাথ দেখো। সেটা হইতেছে আহ মনে করো একটা পাত্রে, একটা পাত্রে কি রাখলাম? আমি তরল রাখছি। তরল নিয়ে আমি 80 ডিগ্রি সেলসিয়াস কি করলাম? উত্তপ্ত করলাম। 80 ডিগ্রি সেলসিয়াসে কি করলাম? উত্তপ্ত করলাম। আমাকে বলছে প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ হচ্ছে কত? 21 সেন্টিমিটার। ও পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ সেটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার কিউব। সেটা কিউব ছিল, কিউব কিউব 21 সেন্টিমিটার কিউব। আর পাত্রের প্রসারণ হচ্ছে 2 সেন্টিমিটার কিউব। তাহলে আপাত প্রসারণ কত? আপাত প্রসারণ কত? এটা সূত্র আমি কি জানি? যে ভি এল ইজ ইকুয়াল টু কি? ভি এ প্লাস ভিবি। তাহলে এখানে পাত্রের সরি পানির প্রকৃত প্রসারণ কত? 21 দেওয়া আছে। এরপর ভি এ,
আপাত প্রসারণ বের করতে চাইছে, পাত্রের প্রসারণ দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে আমি ভি এ কত পাচ্ছি, 19 সেন্টিমিটার কিউব। এটাই আনসার, বলে এমসিকিউতে আসবে, বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এরপর এরপর আমাকে বলছে আহ, আচ্ছা খেয়াল করে দেখো, একটা কঠিন ম্যাথ দিই, সেটা হচ্ছে একটা ছাত্র কি করছে, পরীক্ষা করতে গেছে। হ্যাঁ, ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করতে গেছে। তো করছে কি, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 সেন্টিমিটার কিউব আয়তনের কাচের পাত্রে পারদ রাখছে ও। ঠিক আছে, এরপর তাপ দিছে, তাপমাত্রা বেড়ে 60 ডিগ্রি সেলসিয়াস হইল। তাহলে আমাকে বলছে কতটুকু পারদ উপচে পড়বে সেটা বের করতে হবে। তাহলে আমার এখানে বলে দেওয়া আছে যে কাচের যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, যে আলফা অফ গ্লাস, সেটা আমাকে দেওয়া আছে কত, 9 × 10⁶ পার কেলভিন। তাহলে আমাকে বলা আছে যে আয়তন প্রসারণ সহগ, পারদের যে আয়তন প্রসারণ সহগ গামা, ঠিক আছে, সেটা হচ্ছে কত আমার, 18 × 10⁻⁵ পার কেলভিন। এই জিনিসটা বের করতে হবে। তো কাহিনীটা কি হয়েছে, এটা আমার একটা টিউব ছিল ধরো কাচের, এটার মধ্যে কি করলাম, আমি আগে কিছু পারদ রাখছিলাম, এই লেভেল পর্যন্ত কি করছি, পারদ রাখছি। তো এখন যখন আমি তাপ দিলাম, যখন আমি তাপ দিছি, পারদটা কি হচ্ছে, এই লেভেল থেকে বেড়ে প্রসারিত হইতে হইতে অনেক বেশি প্রসারিত হয়ে গেছে। তো এক্সট্রা যতটুকু প্রসারিত হবে এটা কি পড়ে যাবে। এই এক্সট্রা কতটুকু প্রসারিত হয়েছে সেটা কি করতে হবে, আমাকে বের করতে হবে। কিভাবে বের করতে পারি, সেটা মনে করে আরো ইজি করে দিই। সেটা হচ্ছে কি, পাত্রে পারদ পূর্ণ করছে, পারদ পূর্ণ করলো, ঠিক আছে, মানে একদম কানায় কানায় ভরা ছিল, একদম পুরা টিউবটা একদম কানায় কানায় ভরা ছিল পারদ দিয়ে। দেন যখন আমি তাপ দিছি তখন কি হইলো, তাপ দেওয়ার কারণে প্রসারিত হয়েছে, দেন যতটুকু প্রসারিত হয়েছে সেটা পড়ে গেছে নিচে। এই কতটুকু পড়ে গেছে সেটা আমাকে বের করতে হবে। কেমনে করবা বলো? কেমনে করবা এটা? কি মাথায় আসে নাই কিছু? না ভাই। আচ্ছা, যেহেতু এখানে পারদটা দেখো, পারদটাকে আমি কানায় কানায় পূর্ণ করছিলাম, দেন এখানে আমি তাপ দিছি, আর পারদ কি হয়েছে, উপচে পড়ে গেছে। তাহলে এখানে আসলে কি হয়েছিল, যে পারদ একটা প্রসারণ ঘটছিল। তা আমি যদি কতটুকু আয়তনের প্রসারণ ঘটছে বা কি হয়েছে সেটা যদি বের করতে পারতাম তাহলে তো বের করে ফেলছি। তাহলে এখানে আমার যে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, এই জিনিসগুলো ইউজ করা যাবে না এখানে, এই জিনিসগুলো তো ইউজ করা যাবে। কাহিনী কি হবে দেখো, প্রথমে আমার মনে করো এটা ছিল আমার টিউবটা, যেখানে আমি কানায় কানায় পারদ পূর্ণ করছি। দেন কি হবে, এর টিউবটা প্রসারিত হবে, ধরো বড় হয়ে গেল, এই টিউবটা বড় হয়ে গেল। তাহলে এরপর কি হবে, পারদের লেয়ারটা নেমে যাবে, পারদের লেয়ারটা কি হবে, একটু নেমে যাবে, নেমে গেল। দেন কি হবে, দেন পারদ প্রসারিত হওয়া শুরু করবে। পাত্র প্রসারিত হওয়ার পর কি হবে, পারদটা প্রসারিত হওয়া শুরু করবে। তো পারদ প্রসারিত হওয়ার পর
পারদ প্রসারিত হওয়ার পর ধরো এতটুকু প্রসারিত হয়ে গেল, তো এক্সট্রা যতটুকু প্রসারিত হবে, এক্সট্রা আমার যতটুকু প্রসারিত হয়েছে, এটাই কি আমার উপচে পড়া পারদ, এটাই হচ্ছে কি আমার উপচে পড়া পারদ। তাহলে এই যে এক্সট্রা যতটুকু প্রসারিত হয়েছে এটা কি আমার আপাত প্রসারণটা না? এটা হচ্ছে কি আমার আপাত প্রসারণ। তো আমি কিন্তু এখানে পাত্রের আসল যে প্রসারণটা সেটা বের করতে পারবো, কারণ আমাকে এখানে আলফা অফ গ্লাস দেওয়া আছে। দেন তরলে প্রকৃত প্রসারণ আমি বের করতে পারবো, কারণ আমাকে এখানে কি দেওয়া আছে, গামা অফ হাইড্রোজেন, সরি হাইড্রোজেন বলতেছি, পারদ দেওয়া আছে। তাহলে এই দুটা ব্যবহার করার পর আমি এখান থেকে আপাত প্রসারণ বিয়োগ করে বের করতে পারবো। তাহলে এটা বের করতে পারলেই হবে কি, উপচে পড়া পারদটা আমি বের করতে পারবো। তাহলে এখান থেকে বের করার আগে কাজের জন্য আমি যদি পাত্রটা চিন্তা করি আগে, তাহলে কি হচ্ছে আমার ডেল ভি ইজ ইকুয়াল টু কি, ডেল ভি কি ছিল, ভি ওয়ান, ভি ওয়ান গামা ডেল টি। তাহলে ভি ওয়ান কত, এই তো 60 সেন্টিমিটার কিউব আয়তনে। তাহলে 60 সেন্টিমিটার কিউব মিটারে নাও, তাহলে 60 × 10⁻⁻, কি হবে, -6 না, 60 × 10⁻⁶ ইন্টু গামা। গামা কি দেওয়া আছে, নাই, আলফা দেওয়া আছে। তো আলফা যদি দেওয়া থাকে তাহলে গামা মানে কি 3 আলফা, 3 × 9 × 10⁻⁶ ইন্টু ডেলটি। ডেলটি কি হবে, 20 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রিতে পরিণত করলাম, তাহলে কত ডিগ্রি পরিবর্তন করছি, 40 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করছি। তাহলে এখান থেকে আমার ডেল ভি বের করো, ডেল ভি বের করো তো কত আসে, কত আসতেছে, 6480। 60,000 হ্যাঁ, কিছু না, কত আসছে, এত বেশি আসছে? 64,800। আচ্ছা, এটা তো মাইনাস হবে, কারণ আলফার মান তো এত বেশি হয় না, মাইনাস হতে এবার কত আসে, 6 পয়েন্ট 6.48 into 10 to the power -8। -8। আচ্ছা, এত মিটার কিউব কি হয়েছে, পাত্র প্রসারিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি ভি বি বলতে পারি, যে ভিভি হচ্ছে কত আমার 6.48 ইন্টু 10⁻⁻8 মিটার কিউব। এরপর আমি যদি তরলের প্রকৃত প্রসারণ বের করি তরলের জন্য, তাহলে ওটা কি হবে, ডেল ভি ইজ ইকুয়াল টু কি ভি ওয়ান গামা ডেল টি। এখন ভি ওয়ান কত হবে, তরলের আদি আয়তন কত ছিল, সেটা কি ছিল 60 সেন্টিমিটার কিউবে হবে। কেন, কারণ আমি পুরা পাত্রটা কি করছি, পারদ দ্বারা পূর্ণ করছি, পুরা পাত্রের মধ্যে একদম ফিল আপ করছিলাম পারদ দিয়ে। তো পাত্রে যেটা আয়তন হবে তরলের কি হবে, সেম আয়তনটাই হবে। তাহলে এখানে কি হবে 60 ইন্টু 10⁻⁻6 ইন্টু গামার মান কত, 18 ইন্টু 10⁻⁻5 ইন্টু ডেল টি কত হবে, অ্যাজ ওয়েল এস 40। তো এখানে কি হবে 60 - 6 ইন্টু 18 -5 ইন্টু 40, 4.232 into 10 to the power -7। 4.32 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। সো আমি কি জানি এখন, যে এটা কি হবে, এটা আসলে আমার ভি এল। তাহলে আমি কি জানি যে ভি এল ইজ ইকুয়াল টু ভি এ প্লাস ভিভি। তাহলে এখান থেকে যদি আমি ভি এ আপাত প্রসারণ বের করতে চাই, তাহলে কি হবে ভি এল মাইনাস ভিভি। তাহলে ভি এল কত আমার 4.32 ইন্টু 10⁻⁻7, এখান থেকে বাদ যাবে কত 6.48 ইন্টু 10⁻⁻8। আনসার কত আসে, -6.48 except -8। সেটা আসছে কত আমার 3.672 ইন্টু 10⁻⁻7 মিটার কিউব। এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এরপর উম, আচ্ছা, উম, আচ্ছা, আজকে এতটুকুই রাখি, নেক্সট ক্লাস হচ্ছে বাকিটা শেষ করে দিব, হয়তো ভালো লাগতেছে না।